আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর প্রত্যাশা করছি আগামী কিছু সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন এবং অনেক বছর ধরে ভালো ছিলেন আমাদের সঙ্গীত জগতে, যেখানে চমৎকার সব গান পেয়েছি আপনার কাছ থেকে। তবে আপনি যখন এই সামিনা চৌধুরী ছিলেন না, একবার ছোট মানুষটি ছিলেন, শৈশব কৈশোর এই সময়টা, বিশেষ করে শৈশব থেকে একটু আসবো, শৈশবটা সম্পর্কে একটু জানবো। হয়তো বিভিন্ন জায়গায় বলেছেন, তবু আমাদের দর্শক তো একটু শুনতে চাইতেই পারে। শৈশব তো এই তো 8-10টা বাচ্চাদের যেমন থাকে, সাধারণ পরিবারে যেরকম থাকে সেরকমই। আমাকে এখন যেমন দেখছো, আমি শৈশবেও ঠিক একই রকমই ছিলাম। অর্থাৎ এখন সামিনা চৌধুরী হয়ে আমার মধ্যে কোনো রকম চেঞ্জ আমি ব্যক্তিগতভাবে ফিল করি না। হ্যাঁ, হয়তো তোমরা আমাকে আপা বলে ভাবো, আমি সেই ওই সময়কার সময় আছি। আর তখনও আমি এরকমই ছিলাম, আমি একটু চুপচাপ থাকতাম, খুব সহজ সরল সোজা একটা মেয়ে ছিলাম। মানুষের কথা শুনতে ভালোবাসতাম, গান গাইতে গান অত আমি গাইতাম না, কারণ ফাহমিদা গান গাইতো বলে আমি বাজাতাম, আমার বাজাতে খুব ভালো লাগতো। নাচতাম, ছবি আঁকতাম, অভিনয় করতাম, এগুলির প্রতি আমার খুব ঝোঁক ছিল। বাট আমি কথা খুব কম বলতাম, আমার শুনতে ভালো লাগতো। তো খুবই মানে সাদামাটা সিম্পল একটা লাইফ আমরা লিড করেছি। কিন্তু আপনি যেটা বললেন যে অন্য 10টা বাচ্চার মতোই আপনার শৈশব ছিল, এখানে আমাদের একটু কথা থাকে। কারণ আপনি যাদের দেখেছেন সেই ছোটবেলা থেকে বাবার সুবাদে, তাদের কিন্তু আমরা বড় হয়েও অনেককে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু আপনি তাদের দেখেছেন, তাদের সঙ্গে উঠা বসা করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। ওই সময়টা একটু যেমন আমাদের বাসায় তো আব্বার সূত্র ধরেই আর কি, তখনকার যত মনে করো বড় বড় শিল্পীরা, কণ্ঠশিল্পীরা, বাঘা বাঘা, প্রত্যেকে আমাদের বাসায় আসতেন। হ্যাঁ, আর লাকি চাচা তো তখন নিজেই ছোট। হ্যাঁ, লাকি চাচা ছোট বলতে মানে যারা আসতেন, হ্যাঁ, তাদের রৌফ চাচা, ফারুক চাচা, তারপরে আনারুদ্দিন খান চাচা, তারপর সাবিনা ইয়াসমিন, পরের দিকে তো শাম্মী চাচি আসতো, শাম্মী আক্তার, নিয়াজ চাচা, নিয়াজ মোহাম্মদ চৌধুরী তো আমাদের বাসায় উঠলেন। এবং আব্বার একটা খুব মানে ভালো গুণ ছিল, আব্বা ভালো কোনো প্রতিভা দেখলে সেটাকে প্রমোট করতে উঠে পড়ে লেগে যেতেন, নিজের কথা ভাবতেন না। শাম্মী চাচি তার মধ্যে অন্যতম। তো সবাই আসাতে আমাদের জীবনটা একটু অন্যরকমই ছিল, আসলে এই কথাটা সত্যি। এবং সেই সুবাদেই কিন্তু আমার এই কিবোর্ড, গিটার এগুলো শিখতে পারা। কারণ লাকি চাচা আসতো, কাউসার আহমেদ চৌধুরী আসতো, আমাদের যে গীতি কবি কাউসার আহমেদ চৌধুরী, যার গান তোমার কবিতা পড়ার আমায় ডেকো না আমি গেছি, যেগুলো যার জন্য জীবনটা একটু ডিফারেন্ট ছিল। এবং আমাদের ভেতর ওই শিল্প সত্তাটা ভীষণভাবে বিদ্যমান ছিল। যতগুলো বাচ্চা কাচ্চাই ছিল, আমরা একটু অন্যরকম ছিলাম। ওই সময়ে পড়াশোনার বিষয় যদি আসে, সেটা পাঠ্য বইয়ের বাইরে তেমন কিছু পড়তে পারার কথা না, আমাদের ক্ষেত্রে তাই হয়। তবু আপনার বাবা মা যেখানে এই ধরনের মানুষ, এই ধরনের মানুষ বলতে একেবারে মানে শিল্পের সঙ্গের মানুষ, শিল্পের মানুষ, তারা পাঠ্য বইয়ের বাইরে আপনাকে আসলে কি ধরনের বই পড়তে বলতেন? আম্মা খুব রবীন্দ্রনাথের গল্প পড়তেন, নজরুলের পড়তেন, তারপরে আম্মা পড়তেন আরও সমস্ত বড় বড় যে যারা আছেন, শরৎচন্দ্র মা পড়তেন। আর আমি আমার মাকে না খুব ভাল লাগতো, আমার মাকে আম্মা যা করতো আমি তাই করতাম। তো যার জন্য বই পড়াটা আমার একটা হ্যাবিট হয়ে গেছিলো। আমি কিন্তু খুব বই পড়তাম, ডায়েরি লিখতাম, এভরিডে আমি ডায়েরি লিখতাম। হ্যাঁ, একটু একটু করে, এই যে বললাম না তোমাকে, অভিনয়ের ব্যাপারটা আমার ভিতরে এসে গেল। কারণ আগেকার নাটকগুলো এতটাই মানে সুন্দর ছিল, তাদের শব্দ চয়ন, মানে তাদের কি বলবো, ডায়লগ, প্রত্যেকটা জিনিস এত ভালো ছিল যে আমি ওগুলার প্রতি আকৃষ্ট বেশি ছিলাম। পড়াশোনাটা মানে বই পড়াটা আমার খুবই একটা ভালো লাগার ব্যাপার ছিল। এবং আমি যাই দেখতাম, ভালো কোনো
কিছু উদ্ধৃতি থাকলে সেটা আমি সাথে সাথে নিয়ে নিতাম। তারপর ওই সময়টায় গান গাওয়ার শুরুটা হওয়ার কথা, সাধারণত তাই হয়। এমন অনেকে আছেন যাদের হয়তো পরবর্তীতে শিল্পী হওয়া হয় না, কিন্তু ওই সময়টা গান গাওয়ার চেষ্টা করেন। আর যে মানুষটা পরে শিল্পী হবেন বা এত বড় একজন মানুষ পাবো আমাদের শিল্পী হিসেবে, তার শৈশবটা গান শেখার ছিল না, কিংবা গানের সঙ্গে বেড়ে ওঠার ছিল না, সেটা তো অবশ্যই ছিল। তো প্রথম যেদিন হারমোনিয়াম নিয়ে বসা, সেটা কি আলাদা কোনো দিন ছিল নাকি অন্য 10টা দিনের মতোই ছিল? না, আব্বা খুবই চেষ্টা করতো। এদিক দিয়ে আব্বার আমি করি যে আম্মা বলতো তো একটু বসো, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বসো, তারপরে আব্বা তো বসতো। আব্বা খুব যে আম্মাকে বলতো, না তোমার এই মেয়েটা একদম মানে ওকে নিয়ে আমি পারছি না, ও একদম গান করতে চায় না, বসতে চায় না। কারণ নুমা তো খুব গান ভালোবাসতো, ও এত গান ভালোবাসতো। আর ওটা দেখে আমি ভাবতাম কি যে গান তো ও এত ভালোবাসে, ওই গাক, আমার তাহলে গান গাইতে হবে না, এটা আমি ভাবতাম রোবটের মতো। তো কিন্তু আব্বা তখন নিজে তো শিখাতেনি, পরে আমাদেরকে একজন ওস্তাদ উনি রেখে দিলেন আব্বা। উনি নজরুল গীতি করতেন, মোর্শেদ আলী। আচ্ছা, মোর্শেদ আলী চাচার কাছে দিলেন, তো উনি গান শিখালেন। তারপর ওস্তাদ আমানুল্লাহ উনি। বাট আমার শিখছি কিন্তু অতটা যেন আমি মন দিচ্ছি না, এরকম আর কি একটা ছন্ন ছাড়া একটা ব্যাপার। পরে তো একটু বড় হওয়ার পরে আমাকে জোর করে নতুন কুড়িতে নিয়ে গেল, এই গান গাইলাম, তারপর থেকে টানা হেঁচড়া হয়ে গেল। এই যে টানা হেঁচড়ার বিষয়টা বললেন, টানা হেঁচড়া কতটা হয়েছে সেটা তো আমরা দেখেছি 90 দশকে। বিশেষ করে আপনার এমন অনেক গান আছে যে গানগুলো একেবারে বছরের পর বছর, এমনকি যুগ যুগ ধরে মুখে মুখে ফিরছে। আমরা যদি একটু চলচ্চিত্রের গানের দিকে আমরা মন দেই, আমার গরুর গাড়িতে এখনো আমরা দেখি যে স্টেজগুলোতে যখন নৃত্য বা এই ধরনের কোনো আয়োজন থাকে, সেই গানটা বাজে। প্রত্যেকটা গানের পেছনে একটা গল্প থাকে। একটু এই গানের পেছনের গল্পটা যদি আপনার মুখ থেকে একটু শুনি, যে কিভাবে আপনাকে বলা হলো বা কিভাবে গাওয়া হলো, ইত্যাদি ইত্যাদি। এই গানটা তো আসলে তখন কিন্তু মানে সব আমাকে দিয়ে গাওয়ানো হবে, হ্যাঁ হবে, তেন হবে, এইগুলো মানে একদম চলছে। হ্যাঁ, তো এর মধ্যে এই গানটা একটা প্ল্যানিং হলো, দৃশ্যায়ন হবে এরকম, সুচরিতা আর ইলিয়াস কাঞ্চন করবে, আঁখি মিলন। তো সেখানে নায়িকার ভয়েস আর আমাকে দিয়ে করানো হবে, ছোট বোনের গানগুলা। বড় বোনের গানটা সাবিনা ইয়াসমিন গাবে। তো ওই যখন তৈরি করা হলো, সিকোয়েন্সটা, তারপরে তো আমাকে ডাকা হলো। ডাকার পরে আমি গান টান তুললাম, যে আমি বাসাতেই তুলেছি, কারণ বুলবুল ভাই আমাদের বাসায় আসতো। তারপরে আমি আর অ্যান্ড্রু দা তো শুরু করলাম, তুলে একটা হুইসেল ছিল ওখানে, ইলিয়াস কাঞ্চন। তখন অ্যান্ড্রু দা আর পারে না। তারপরে অ্যান্ড্রু দা বলছে যে বুলবুল ভাই এটা সুমাকে দিয়ে করান, সুমা খুব ভালো বাজায়, হুইসেল বাজায়। আমি ছোটবেলা থেকে কিন্তু হুইসেলটা খুব মানে ওই যে আমি তোমাকে বললাম না, আমার কঠিন জিনিস করতে খুব ভালো লাগতো। তা আমি বললাম যে অ্যান্ড্রুদা এটা হবে না, আচ্ছা একটু করো না। তা আমি 2-3বার করলাম, করে টোরে মানে জাস্ট প্র্যাকটিস, রিহার্সেলের সময় আমি তুলে দিচ্ছি। আচ্ছা আপনি এভাবে করেন, আমার হুইসেল যদি ইলিয়াস কাঞ্চনের গলা যায় তখন কেমন লাগবে দেখতে, এটা নিয়ে অনেক হাসাহাসি হলো। তারপর আমরা গানটা ফাইনালি রেকর্ড করলাম, এবং আমি ভাবতেও পারিনি গানটা এত মানুষের ভালো লাগবে। এটা আমার বা আন্ড্রুদা, আমি বলবো আমাদের দুজনার কোনো আলাদা ক্রেডিট না, এটা হচ্ছে যে লিখেছে, যে সুর করেছে, যে মিউজিক করেছে, এবং যারা অভিনয় করেছে সবার। কিন্তু আপা ওই যে আনন্দ নিয়ে গাইলেন, তো আজকে তো এমন কোনো নিরানন্দের দিন না যে একটা 2টা লাইন একটু শোনানো যাবে তা। কি পাজি, কিভাবে পেঁচায় তুমি এই কথাটা বললা। হ্যাঁ, একটু শুনি না আপা, কারণ এই গানটা আপনি যখন গিয়েছেন কত সময় মাঝখানে চলে গেছে, কিন্তু আমরা জানি যে আপনার কণ্ঠ একই রকম আছে, একটু শুনতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, এটা তো আমার ভয়েসটা ছিল, শুধু মেয়ের পার্টগুলো। যাই হোক, আমার গরুর গাড়িতে বসাজি, সানাই বাজি, যাব তোমার শ্বশুর বাড়ি, যা তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না,
কারো ঘরের ঘরনে আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। চমৎকার চমৎকার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা অনেকের ক্ষেত্রেই দেখি একটা সময়ের পরে সেই কণ্ঠটা আর পাই না আমরা, কিন্তু আপনার এই সময়ের গাওয়া গানগুলো আমরা শুনি একই রকম, আমরা আলাদা করতে পারি না যে মধ্যে বাবা। এত সময় চলে গেছে, সেটা কণ্ঠ শুনে অন্তত বোঝা যায় না। ব্লেসড আমি। আর আমরা আরো দুই একটা গানের একটু এই গল্পগুলো শুনতে আমাদের পছন্দ হবে। আমাদের অনেকেরই ইচ্ছে যে এই গানগুলো কিভাবে তৈরি হয়েছিল এই প্রজন্ম হ্যাঁ। জানে না। সেই সময় আপনাকে একটা চলচ্চিত্রের জন্য ডাকা হলো, একেবারে নতুন মানুষ আপনি তখন, সেটা নয়নের আলো। ও হ্যাঁ, আপনার যে, শুরুর দিকের জনপ্রিয় হওয়া গানের কথা যদি বলি, হ্যাঁ। এমনকি এখনো আমরা যদি খুব একবার হৃদয়ে স্পর্শ করে যে গানগুলো, আমার বুকের মধ্যিখানে মন যেখানে, খুব হৃদয় সুন্দর সুর যেখানে, আসলে গানগুলোর। এই গানটা সেই আহমেদ ইমতিয়াজ বুলবুল তারই বানানো, কিন্তু আমরা যতটুকু জানি যে আপনি খুব বেশি ধরা দিচ্ছিলেন না এই গানটা গাওয়ার জন্য, একটু শুনি না। মানে অ্যান্ড্রু আর বুলবুল ভাই আমার বাসায় আসলো, প্রথম বুলবুল ভাই তখন আসলো, এসে বললো যে এরকম আমাদের এরকম একটা গান মানে ছবিতে লাগবে, যেখানে একজন ফিমেল একজন মেল আর আমিও নতুন, মানে সব ডেবিউ লাগবে নতুন। আমরা এরকম খুঁজছি, তো অ্যান্ড্রু বলল তোমার কথা, তুমি কি আমার গানগুলো গাইবে? বুলবুল ভাই তখন খুবই মানে একদম এই দেশের গানগুলো করে উনি একদম খুবই, মানে অন্য কেউ জানে কিনা জানি না, বাট আমি নুমা খুবই পছন্দ করতাম তখন। তো আমি তো ভাবছি যে আহমেদ ইমতিয়াজ বুলবুল আসছে, হ্যাঁ, বাট আমি তো ওভাবে কথা বলবোই না, কারণ আমি তো খুবই গম্ভীর বলছি, আমি খুব কথা কম বলি। তা আমি বললাম যে হ্যাঁ, আমি আগে গানগুলোর কথা শুনবো, সুর শুনবো, তারপর আমার ভালো লাগলে আমি গাবো। তারপরে দুদিন পর ফোন আসলো আমার বাসায়, আমাদের নিচের তলায় তখন ফোন ছিল, আমাদের বাসায় কোনো ফোন ছিল না। তো সকাল 8টায় ফোনটা আসলো, নাকি 7:30 ফোনটা আসলো। আমি তখন বেঘরে ঘুম, আর আমি ঘুমালে আমাকে কেউ ডাকতো না, এখনো ডাকে না, এটা সিস্টেম বাসায়। তো হচ্ছে যে এরকম ফোন আসছে, আমি তো খুব রেগে গেলাম, রেগে নিচে গেলাম, মানে আমার পুরা মাথা ঘুরছে। আমি হ্যালো, কে? তো বুলবুল ভাই আমার গলা কিন্তু বুঝে ফেলছে যে আমি, তা আমি ওনার গলা শুনে বুঝে ফেলছি, আর উনি বলছে যে কে, আপনি কে? আমি বলছি যে আমি। আমার তো খুবই রাগ তখন, আমি তো যাই হোক এমন বলে, তারপর বুলবুল ভাই বললো সকালবেলায় ওই সময় আর কিচ্ছু না বলে বললো যে তুমি এতটুকু মেয়ে, তোমার এত সাহস যে তুমি আমার গান শুনবে, এই করবে, তারপর গান গাবে। তারপরে আমি তখন বললাম যে আমি তো ওনার কোনো কথা শুনতে পাচ্ছি না, আমি শুধু দেখছি যে আমার ঘুমটাকে ভাঙায় দিল। আমি বলছি আপনারও তো সাহস কম না, আপনি এই সকালবেলা আমার ঘুম ভাঙায় এই সমস্ত কথা বলার জন্য আমাকে ফোন নিচে নামালেন, আর নামলাম তো আমি সিঁড়ি দিয়ে। তখন বুলবুল ভাই মানে ক্রুদ্ধ কাকে বলে, বলে ও তাই না, আমি তোমাকে অনেক অনেক ইয়ে দিলাম, আচ্ছা। তারপরে তো রেখে দিল, শেষ একদম। অ্যান্ড্রুদাকে বলে দিল তুমি কার কাছে আমাকে নিয়ে গেলা, ওর এত সাহস কেন, আমাকে কি বলে যাচ্ছে। তারপরে তো অ্যান্ড্রুদা ম্যানেজ করেছে আর কি, যে একটু প্রবলেম আছে একটু এইটা বলে টলে। পরে তো আমরা ঠিক হলো, একবার আমরা রিহার্সেল করলাম, এই করলাম সেই করলাম। আর বুলবুল ভাইকে আসলে অনেক কষ্ট করতে হয়েছে এই ছবিটার জন্য। ডিরেক্টর প্রডিউসার এই বলে ওই বলে, তারপরে বলে তখন ক্যাসেট প্লেয়ার নাই, হ্যাঁ, বলে নতুন শিল্পী যে ফিমেল ভয়েস, তার ভয়েস নিয়ে আসেন। আর বুলবুল ভাই তো আল্লাহ সুমা গাবে কিনা, হ্যাঁ, যে মেজাজ। তারপরে অ্যান্ড্রুদার ভয়েস দেয়, মানে হুলস্থুল, না এটা ভালো হচ্ছে না, আরেকবার যান গিটারের সাথে নিয়ে আসেন। শেষে বুলবুল ভাই যখন মানে বিরক্ত হয়ে যাচ্ছিল, তখন সব মিলে ঠিক হলো। এবং 17ই সেপ্টেম্বর আমার মনে আছে, 1982 সাল, সকাল থেকে পরিশ্রম করে 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 তারপরে আমরা তো ভয়েসটা দিলাম আমার বুকের মধ্যে গানে।
মন যেখানে হৃদয় যেখানে, আমরা হৃদয় অনেকেই যেখানে। বলি যে অনেকেই বলতে শুনি মন যেখানে হৃদয় সেখানে, আসলে না না, বিষয়টা হৃদয় না। সেখানে না, মন যেখানে হৃদয় যেখানে বলছি যে আমার লাইনটা শেষ হয়নি তো। শেষ হয়নি। আমার ওইখানে গিয়ে বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি রাখবো। সেইখানেই তোমাকে আমি রেখেছি কত একদম। না যতনে। আর কথাগুলো কত সুন্দর। আবার কিন্তু আমি আমি যখন টিভিতেও ছবিটা এখনো দেখি নয়নের আলো, আমি কিন্তু কাঁদি। এত সুন্দর ছবিটা, সত্যি একদম। খুবই সুন্দর। এই মুহূর্তে ভিন্ন একটা প্রসঙ্গ, আমাদের যারা পৃষ্ঠপোষক আলোকর প্রকাশনা, তারা একটা বড় কাজ করেন, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে বই পৌঁছে দেওয়ার যে কাজটা, সেটা বইমেলার মাধ্যমে। তারা বইমেলা করেন বিভিন্ন স্কুলে, এমন এমন স্কুল যারা হয়তো আমাদের মতো ঢাকা শহরে থাকার যে সুবিধাগুলো সেটা পান না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, এই যে বইমেলা বাহ, করা? খুবই ভালো। মানে আমি তো অবাক হচ্ছি সত্যি। আমার মনে হয় যে আসলে বই বই পড়া তো আছেই, বইটা যে হাতে নিবে কেউ, এটাও কিন্তু একটা তোমার ভাইব তৈরি করে। একটা বই আমার হাতে, এটাও মানুষকে অনেকটাই বদলে দিতে পারে। একটা বাচ্চা যখন দৌড়াদৌড়ি করে, এই যে মনে করো পড়াশোনা নাই কিছু নাই, তার হাতে যখন তুমি একটা বই দিবা না, ওর যে একটা ভালো লাগা তৈরি হবে, একটা কলম দিবা, একটা মানে কিছু দিবে, এটার তুলনা আসলে হয় না। তো বইয়ের কোনো বিকল্প নেই। আবার একটু আপনার কাজের প্রসঙ্গে যাই। আপনি বিচারক হিসেবে অনেকগুলো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন, এবং আমি বলবো কয়েকটা? না কয়েকটা না, অনেকগুলো। আমি যদি হিসেব করি সেখানে অনেকগুলো। আমি বলবো যে আপনার সমসাময়িক কিংবা আপনার সিনিয়রদের মধ্যে আপনি সবচেয়ে বেশি, আমি মনে করি। তার মানে একটা ছেলে কিংবা মেয়ে যখন গানে আসে বা আসবে করে, তখন তাদের মনের যে অবস্থা থাকে, কণ্ঠের যে অবস্থা থাকে, সেটা আপনি খুব কাছ থেকে দেখছেন। মানে আপনি কতটা আশাবাদী তাদের নিয়ে? না, আশাবাদী বলতে দেখো, ভয়েসগুলো অনেকগুলো বেরোয়, অনেকগুলো সুন্দর সুন্দর ভয়েস, কিন্তু আমি আমি এটুকু বুঝি যে একটা কণ্ঠকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুরকার, একটা গীতিকার, একটা প্রডিউসারের অবদানটা খুব বেশি। শিল্পীদের কাজ গান গাওয়া, কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেক পরিশ্রম করছে যে একটা গান যেন তাদের বেরোয়, কিন্তু বের হচ্ছে না। আপা, এই যে শিল্পীদের কাজ গান গাওয়া বললেন, কিন্তু শিল্পী তো অন্যান্য কাজও করেন, যেমন সামিনা চৌধুরী অভিনয় করেছেন। হ্যাঁ, একটা তুমি বলতে পারো যে এটা অনেকে ভাবে যে ও তো গান গায়, ও কেন অভিনয় করবে? ও অভিনয় করে, ও গানও গাবে, ও আবার কবিতাও লিখবে, ও আবার বইও লিখবে, তা কেন? আসলে কথাটা সঠিক একদম, না। হ্যাঁ। আল্লাহ যাকে দিবে, তাহলে তো মানে আল্লাহ দিয়ে দিলে তো আর কিছু করার নেই। সেটা চাইলেই তো পারা যায় না। না, তুমি যে উপস্থাপনা করছো, আমি তো পারবো না, কিন্তু তুমি উপস্থাপনা করো বলে তুমি গান গাইতে পারবে না, বা উচিত হবে না, বা তুমি রাজনীতিতে তোমার স্কিল নাই, বা তোমার বই লেখাতে স্কিল নাই, বা গান গাওয়াতে স্কিল নাই, এটা তো আমি বলতে পারি না। তোমার সব স্কিলই থাকতে পারে, সব কিছুই তোমার থাকতে পারে। তো যাই হোক, আমার যেহেতু অভিনয়, আমি যখন গান শুরু করি, তা আমি তো আলাউদ্দিন চাচাকে বললাম, চাচা আমি আর গান গাবো না, অনেক হয়েছে, আমার অভিনয় করতে হবে, নাটক করব। তো অনেক ভালো ভালো নাটকের প্রস্তাব তখন আসতে থাকলো। এদিকে রেকর্ডিং শুটিং, মানে নাটক আর আমার করা হলো না, বুঝছো। তারপরে অ্যাডের জন্য আমাকে হলো লাক্সের অ্যাড, ওটাও আমি করতে পারলাম না, কারণ আমার মুখে অনেক পিম্পল ছিল। আমি বলছি যে এটা আমি করব না, তাহলে লাক্স আরো বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, না, সেটা নিজের কাছে বিচারটা থাকতে হয়, আমার কোন কাজটা করা উচিত, কোনটা করা আমি উচিত এটা না। তখন করিনি আর কি। যাই হোক, পরে এই যে এখানে এসে আমাকে জোর করে নাটক করানো হলো, এবং নাটকের ইয়েটা খুব ভালো ছিল, ভালো লেগেছিল আমার কাছে, ডিটেকটিভ। তো তখন তো করলাম আর কিন্তু কি। আপা, আপনার বাবার প্রসঙ্গে যদি একটু যাই, ওনার অনেক গান যেগুলো হয়তো এই সময়টায় এসে কিছু ব্যাপার থাকে যেগুলো সংরক্ষণের খুব দরকার হয়, সেটা আপনি মেয়ে হিসেবে যতটা করবেন, অন্য বাইরের মানুষ হয়তো ততটা করতে পারবেন না। তো সেখানে আপনাদের পারিবারিক কোনো উদ্যোগ আছে কিনা সেই গানগুলোকে একবার হুবহু সেভাবে সংরক্ষণ করার বিষয়ে? মানে জাস্ট আব্বার গানগুলো? আমি এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা একটু কমই কাজ করছি, কিন্তু যারা করে, বাইরে থেকে যারা করছে, আমি তাদেরকে আসলেই স্যালুট জানাই। কারণ তারা আব্বার গানগুলো অনেক, মানে আব্বার যারা ভক্ত আছেন, এবং ভক্তদের কথাই আমি মেইনলি বলবো,
তারা এত এত গান যেগুলো আমি জানিও না, অনেক গান কিন্তু আব্বার, সেগুলো তারা সংরক্ষণ করেছেন। তবে হ্যাঁ, এটা তো খুবই একটা ভালো পয়েন্ট, মানে সংরক্ষণ করার ইনিশিয়েটিভটা আমরা একবার নিয়েছি, কিন্তু ওভাবে করতে পারছি না, বাট করতে হবে ডেফিনেটলি। আমরা যদি একেবারে বর্তমানে চলে আসি, একজন শিল্পী মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যান, ও মাশাআল্লাহ আপনি সুস্থ আছেন, তার মানে কাজ চলছে, মানে এই মুহূর্তে কি ধরনের কাজ চলছে? আমার কাজ বলতে যেমন সেদিন দেশের গান করলাম, আমি তো এভাবেই থেমে থেমেই তো কাজ করি। যখন আমাকে যে বলবে গাইতে আমি তখন গাই, আমার নিজের কোনো প্ল্যান থাকে না। তো এই তো চলছে। আপা বিদায় নিতে হচ্ছে, হ্যাঁ, কারণ আপনার আমারও খুব কর্মজীবন ভালো লাগলো। সেইভাবে আসলে স্পর্শই করতে পারিনি আমরা, কারণ এত বিশাল কাজ আপনার, এত এত কাজ। আমি আসলে তুমি এগুলা বলছো কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না। ওই যে আমি বললাম না, আমি শৈশবে এখনো আছি, আমার যে এত কাজ বা তেমন কিছু কাজও হয় নাই। কারণ না, কিন্তু ওই যে বললেন টানা হেঁচড়া শুরু হয়েছে, টানা হেঁচড়া কম হয়নি কিন্তু সারা জীবন শিল্পী হিসেবে। তো ওই যে বেলা কখন এত হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। সে আমার গত বছর না সরি, এই বছর আমার এই 44 বছর উপলক্ষে আমার গানের 44 বছর, হ্যাঁ, সঙ্গীত জীবনের, সেটা কানাডাতে একটা সাসকাচুয়ানে একটা অ্যাসোসিয়েশন, ওরা খুবই সুন্দর করে আমাকে অনার করলো আমার সঙ্গীত জীবনের 4 দশক পূর্তি উপলক্ষে। তো আমি তাদের কাছে এতই কৃতজ্ঞ, রহমত মুন্সি এবং আরও অনেকে মিলে এই অনুষ্ঠানটা করেছে আর কি। তো ভালো লেগেছে, সত্যি কথা। আপনার প্রতিও আমাদের ভালো লাগে, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দোয়া করো সুস্থ থাকি যেন, এবং আমরা সবাই যেন সুস্থ থাকি। আর সঙ্গীত তো শোনার জিনিস, তো শোনার প্রতি সবার মনোযোগটা তখনই থাকবে যখন গানগুলো আরো ভালো ভালো গান হবে। তো সব শ্রোতারা আমার গান যখন শোনে তখন তারা কিন্তু শোনেই, কিন্তু আমি যদি ভাবি যে হ্যাঁ গানটা দেখানোর ব্যাপার বা নাচানোর ব্যাপার, তখন শ্রোতারা তাই করবে। শ্রোতাদের কোনো দোষ নেই, কিন্তু আমি বলবো যে আপনার গানগুলো হ্যাঁ, আসলে শ্রোতাদেরকে তৈরি করি আমরাই, তা আমরা যেন ভালো ভালো গান শ্রোতাদেরকে দেই। অনেক ধন্যবাদ বাবা, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর সঙ্গে, জানছিলাম তার ব্যক্তি জীবনের কথা, জানছিলাম তার কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।